ভুয়া স্বাক্ষরে বিআইডব্লিউটিএ ৩০০ কোটি টাকা লোপাট, বিদেশে পাচার তোড়জোড় নেই কর্তৃপক্ষের। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী প্রকোপ, সবখানে আরও এক মৃত্যু, আক্রান্ত ১৮২। যোগাযোগে আরেক অধ্যায়, আগারগাঁও মতিঝিল চলল মেট্রো রেল, অক্টোবরে আনুষ্ঠানিক উদ্বোধন। কুষ্টিয়ার পদ্মায় ভয়াবহ ভাঙন, বিলীন হচ্ছে ৫ কিলোমিটার এলাকার ফসলি জমি ও বসতবাড়ি। তামিমের অভিমান ভাঙালেন প্রধানমন্ত্রী, আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ লিটনের নেতৃত্বে টাইগাররা। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে। বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ভুয়া ব্যক্তি দেখিয়ে ও নকল স্বাক্ষর ব্যবহার করে প্রায় ৩০০ কোটি টাকার কাজ ভাগিয়ে নিয়েছে শিপিং ঠিকাদার প্রতিষ্ঠান মাল্টিবিম কর্পোরেশন। নানা কৌশল আর অভিনব কায়দায় জালিয়াতির মাধ্যমে বিআইডব্লিউটিএ এবং ডিডব্লিউ থেকে টাকা নিয়েছে প্রতিষ্ঠানটি। এ টাকা আবার দেশের বাইরেও পাচারের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানের মালিক শাহিন কবিরের বিরুদ্ধে। শাহাদাত নিশাদকে সাথে নিয়ে মহিউদ্দিন আহমেদের অনুসন্ধানী প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। শাহিন কবির একজন চাকরিচ্যুত নৌবাহিনীর সদস্য। ২০০০ সালের দিকে চাকরিচ্যুত হওয়ার পর ২০০১ সালে মেরিন ঠিকাদারি ব্যবসা শুরু করেন তিনি। সেলেস্টিয়াল টেক লিমিটেড নামে বিআইডব্লিউটিএ একটি ঠিকাদারি লাইসেন্স করেন। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম মেরিন একাডেমি ডিইডব্লিউতে বিভিন্ন লটে ট্রেনিং, সার্ভে ও যাত্রীবাহী বোট সরবরাহে প্রায় ১০০ কোটি টাকার কাজ পান। এর মধ্যে সেলেস্টিয়াল টেক পানি উন্নয়ন বোর্ডের ২টি সার্ভে বোট সহ বেশিরভাগ কাজেই মানসম্মতভাবে দিতে ব্যর্থ হয়। এছাড়া একটি কাজে ব্যাংক গ্যারান্টির জাল কাগজ দেয় প্রতিষ্ঠানটি। এর প্রেক্ষিতে বিআইডব্লিউটিএ তাদের কালো তালিকাভুক্ত করে। একই সাথে সেলেস্টিয়াল টেক লিমিটেডের বিরুদ্ধে মামলা করে ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, যে মামলা এখনও চলমান। এরপর ভিন্ন নামে ঠিকাদারি কাজে নামে শাহিন কবির। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে তার আত্মীয়র বাসার ঠিকানা ব্যবহার করে মাল্টিভিম কর্পোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান খোলেন। সবচেয়ে বড় প্রতারণা শুরু করেন মাল্টিভিম কর্পোরেশনের ব্যানারে। প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা না থাকলেও মার্কেটিং সেলস একটি পদ তৈরি করেন শাহিন কবির। এই পদে প্যাট্রিক বেলন নামে একজন কর্মকর্তার নাম ব্যবহার করেন। প্রকৃতপক্ষে তিনি চাকরি করতেন যুক্তরাষ্ট্রের মারপোর্ট নামের প্রতিষ্ঠানে। নকল স্বাক্ষর এবং ভুয়া ব্যক্তি ব্যবহার করে মাল্টিবিম কর্পোরেশন কোস্টগার্ডের ৬টি হাই স্পিড বোটের কাজ পান, যার আর্থিক মূল্য $৫.৭ মিলিয়ন, দেশীয় মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা। এছাড়া বিআইডব্লিউটি এর ১৭টি টাগ বোটের কাজও পায় মাল্টিবিম কর্পোরেশন। এই কাজের চুক্তি মূল্য $১৮.৫৬ মিলিয়ন, দেশি মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা। $১.৩ মিলিয়ন আরেকটি চুক্তি হয় পায়রা পোর্টের ২টি ওয়ার্ক বোটের জন্য, দেশীয় টাকায় প্রায় ১৪ কোটি টাকা। প্যাট্রিক বেলনের যে স্বাক্ষর ব্যবহার করে ৩০০ কোটি টাকার কাজ ভাগিয়ে নিয়েছেন, সেই স্বাক্ষরের সাথে প্যাট্রিক বেলনের পাসপোর্টের স্বাক্ষরের কোনো মিল নেই। প্যাট্রিক বেলনের স্বাক্ষর পাসপোর্টের সাথে মিল নাই, ওইটা তো আমাকে দেখাইছে, কে দেখাইছে ওটাও আমি জানি, বাট ওই তথ্যটাই তো ঠিক নাই। নিজের অভিনব এইসব জালিয়াতি এবং বিদেশে অর্থ পাচারের বিষয় অস্বীকার করেন শাহিন কবির। আপনার কাছে যে তথ্যগুলো আছে ভুল তথ্য আছে, মানে একজন আপনাকে ভুল তথ্য দিয়েছে, ওটা নিয়ে আপনি অনুসন্ধান করতেছেন। অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। যদি এটা বিদেশি প্রতিষ্ঠান হয়, আমাদের যখন একটা টেন্ডার হয়, এটা একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং সেগুলো কিন্তু যাচাই বাছাই করে টেন্ডার প্রক্রিয়ায় যাচাই বাছাই করেই কিন্তু আমরা এগুলো করে থাকি। তবে এরকম যদি স্পেসিফিক অভিযোগ থাকে যে কোনো একটা কোম্পানি তাদের মানে অবৈধ কাগজপত্র দিয়ে বা ভুয়া কাগজপত্র দিয়ে রেজিস্টার করে আমাদের সাথে কাজ করছে, তাহলে অবশ্যই আমরা এটা আর ভালো করে খতিয়ে দেখব। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর যোগাযোগ খাতের উন্নয়নে খুশি রাজধানীবাসী। তারা বলছেন মেট্রো রেলের মতিঝিল পর্যন্ত চলাচল কমাবে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি থেকে। তরিক ইসলামের রিপোর্টে বিস্তারিত। মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধনের ৬ মাসের মাথায় পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল। যোগাযোগ খাতের এমন উন্নয়নে খুশি রাজধানীবাসী। উত্তরা থেকে যেমন আমার বাইক আছে, গাড়ি আছে, আমি আসতে গেলে ঘন্টার পর ঘন্টা জামে থাকি।
এখন মেট্রো হলে সেটা আমরা দ্রুত পৌঁছেই যাব। মানুষের যেমন অর্থ সাশ্রয় হবে, তেমনি সময় সাশ্রয় হবে, একটু আরামে যাবে। আগে আপনার মেট্রো রেলের এই বিষয়টা ছিল না, এখন আমরা পাচ্ছি। নেক্সট টাইমে আমরা হয়তো এর থেকে আরও বেশি পাবো। তো অবশ্যই এটা আসলে উন্নতির একটা ঊর্ধ্বগতি বলা যায়। গণযোগাযোগের এই অধ্যায়ে রাজধানীবাসীর দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে মনে করেন কর্মজীবী ও শিক্ষার্থীরা। উত্তরা থেকে আগে মতিঝিলে আসতে বাসে বা অন্য বা কোনো ট্রান্সপোর্টে আসতে 1.5 থেকে 3 ঘন্টা নর্মালি লেগে যেত, একটা কর্মঘণ্টা নষ্ট হয়ে যেত। এখন মেট্রো রেল চালু হয়ে গেলে উত্তরা থেকে মতিঝিল আসতে আপনার ম্যাক্সিমাম 40 থেকে 45 মিনিট লাগবে। আগে যে যানজট হতো সেটা কিন্তু এখন বর্তমানে এতটুকু হবে না। আমাদের জন্য, রাজধানীবাসীর জন্য, সবার জন্য একটু সুবিধা হবে। আমার সময়টা যখন বাঁচবে, আমার ক্লাস, আমার অ্যাসাইনমেন্ট, আমার ক্লাস সব কিছু আমার জন্য অনেক সুবিধা হবে। সব কিছুতে আমার ফার্স্ট আমি আর ধাপে এগিয়ে যেতে পারবো। গেল বছর 28 ডিসেম্বর মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হওয়ার 6 মাস পর পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করলো আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল। যা সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল, যা চাপ কমাবে রাজধানীবাসীর দীর্ঘদিনের যানজটের ভোগান্তি থেকে। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ঘরে ঘরে ডেঙ্গু ও জ্বরের রোগী, এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় এলাকাবাসী। মশার ঘনত্ব ও আবহাওয়া বিবেচনায় আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু সংক্রমণ সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এ অবস্থায় বাড়তি প্রস্তুতি দরকার স্বাস্থ্য বিভাগের। গেল 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 182 জন ডেঙ্গু রোগী, আর মৃত্যু হয়েছে একজনের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। রাজধানীর শনির আখড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের 60 নং ওয়ার্ড। গেল দুদিন প্রচণ্ড জ্বর আর গায়ে ব্যথা নিয়ে ভুগলেও হাসপাতালে যাননি বাবুল শেখ। বাসাতেই চলছে প্রাথমিক সেবা। পাশের ঘরে শুয়ে আছেন নাসিমা বেগম। 3 দিনের জ্বর নিয়ে ক্লান্ত ওই নারীরও পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। কালকে ওইতে গিরামিরার মধ্যে খালি চাপায়, আজকে জ্বর উঠছে। কালকে তেমন একটু হয় নাই, খালি গিরা চাপাইছে, আজকে আবার জ্বর উঠছে। শরীর ব্যথা কি শরীরের মধ্যে চুল একসারি হের গজ গজ করে। পাশের নালায় জমে থাকা ময়লার স্তূপ, একটু বৃষ্টি হলে রাস্তা ছেড়ে বাড়িঘরে উঠে যায় পানি। তাৎক্ষণিক নিষ্কাশন না হয় বংশবিস্তার করছে মশা, ফলে ঘরে ঘরে জ্বর ও ডেঙ্গু রোগী বলে জানান স্থানীয়রা। কোনোরকম হালকা পাতলা বৃষ্টি আসলে বাড়িঘর তলাইয়ে যায়। অনেক মশা, মুসুরি টাঙ্গায় সারাদিন থাকতে হয়। প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক রোডে রোডে মনে করেন যে 5-7 জন করে রোগী পাবেন আপনি। আর্দ্রতা, তাপমাত্রা, বৃষ্টিপাত, রোগী ও মশার ঘনত্ব বিশ্লেষণ করে দেখা গেছে এবছর ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। আগামী মাসে আগস্ট এবং সেপ্টেম্বর মাসটি আমাদের জন্য বেশ ভয়াবহ আকার হিসাবে আসছে ডেঙ্গু। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতে, 64টি জেলাতেই ডেঙ্গু ছড়ানোর একটি ঝুঁকি এই মুহূর্তে আছে। হাসপাতালে ভর্তি রোগীর তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে থাকলেও বাসায় থাকা রোগীর হিসেব নেই। হঠাৎ জটিলতা দেখা দিলেই এসব রোগীও আসবে হাসপাতালে। এরই মধ্যে বাড়তি চাপ তৈরি হয়েছে হাসপাতালগুলোয়। এভারেজ 30, 28, 30, 32 করে রোগী ভর্তি হচ্ছে এরকম, আর ডিসচার্জ এরকম থাকে। আর বাড়লেও আমি বলবো মিটফোর হাসপাতাল কিন্তু যে বাড়তির বেশি রোগী যদি থাকে আমাদের এখানে ট্রিটমেন্ট ব্যবস্থা আছে। দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে দ্রুত ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে মশক নিধন কার্যক্রম শুরু হবে। 30টি ওয়ার্ডে আমরা গত 3 দিন একটানা চিরুনি অভিযান করেছি এবং আবারও আগামী রবি থেকে মঙ্গলবার 3 দিন আর একটা বড় ধরনের চিরুনি অভিযান ক্র্যাশ প্রোগ্রাম আমরা করব। একই সাথে আমাদের মোবাইল কোর্টের কার্যক্রম চলমান আছে, যেখানে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে, আমরা সেখানে যাচ্ছি, জরিমানা করছি। সবশেষ 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 182 জন ডেঙ্গু রোগী। এ সময় মৃত্যু হয়েছে একজনের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ার পদ্মায় শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। পানি বাড়ার সাথে সাথে নদী তীরবর্তী এলাকাবাসীর স্বপ্ন বিলীন হতে চলেছে। বিশেষ করে তীব্র ভাঙনে ভেড়ামারা উপজেলার 12 মাইল মুসলিমপুর টিকটিকিপাড়া এলাকায় পদ্মার ভাঙনে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কও। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত এক সপ্তাহ ধরে কুষ্টিয়ার পদ্মা নদীর পানি বাড়ছে হু হু করে। জেলার ভেড়ামারা উপজেলার 12 মাইল টিকটিকিপাড়া মসলিমপুর সহ মিরপুর উপজেলার তালবাড়ি এলাকায় পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙছে নদীর পাড়। আর এই পদ্মার ভাঙনে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতবাড়ি সহ কাঁচাপাকা স্থাপনা।
অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কও। আমাদের কৃষি জমি, বসত বাড়ি আমাদের বিলীন হয়ে যাচ্ছে। তালবাড়ি, বারুইপাড়া, বলবাড়ি ইউনিয়ন, মানে হাজার হাজার বিঘি সম্পদ ভেঙে গেছে। নদী চাপি আসে সব ভাঙি চুরি শেষ হয়ে যাচ্ছে। আমাদের আর কোনো জায়গায় জমি জমা কিনে বাড়ি করব এই পরিস্থিতি তো আমার নাই। এদিকে নদী ভাঙন রোধ ও বালু উত্তোলন বন্ধে কার্যকরী পদক্ষেপের দাবিতে মানববন্ধনও করেছেন নদী তীরবর্তী এলাকার মানুষেরা। তারা বলছেন, প্রভাবশালীরা ডেজার্ট দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই তীব্রতর হচ্ছে ভাঙন। তাই নদী ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বালু উত্তোলন করে আমাদের বাড়িঘর, জমি জামা, ফসল সব ধ্বংস করে দিচ্ছে। এই বালু উত্তোলন করতে গিয়ে এই জিও ব্যাগটি ধ্বংস করে ডিজার্ট দিয়ে নদীতে বিলীন করে দিয়ে এখানে বালু উত্তোলন করা হয়। তো এই হুমকির মুখে নদী ভাঙন ঠেকানোর জন্য সরকারের কাছে আমরা সবাই গ্রামবাসী একতাবদ্ধ হয়ে মানববন্ধনে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে প্রাথমিক কার্যক্রম শুরু করেছেন তারা। আর ইতিমধ্যে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্পও হাতে নেওয়া হয়েছে বলছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। পরিদর্শনকালীন যেসব জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে আমরা ওই সব জায়গায় পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়ন করার জন্য আমরা সার্ভে কাজ চলমান রয়েছে। আমরা সার্ভে শেষ হলে আমরা এই কাজ জরুরি ভিত্তিতে যে ইমার্জেন্সি কাজ বাস্তবায়ন করা হয় সেটা আমরা অতি শীঘ্রই শুরু করব। আমাদের তালবাড়ি নদী ভাঙনের যে প্রকল্পটা, যেটা ইতিমধ্যে ডিপিপি হয়ে মন্ত্রণালয়ে গিয়েছে, এটা এখানে পাস হওয়ার জন্য আমরা এটা করেছি যে এটা এই 12 মাইল সহ মানে নদী এলাকাটা টোটালি যাতে ভাঙন থেকে রোধ করা যায়, স্থায়ী একটা ব্যবস্থা নেওয়ার জন্য। স্থানীয়রা বলছেন, নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে ফসলি জমি, বসতভিটা সহ কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সব স্থাপনা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন তামিম ইকবাল। তবে আপাতত 1.5 মাস থাকবেন বিশ্রামে। অধিনায়ক হিসেবে ফিরবেন এশিয়া কাপে। 16 বছরের ক্যারিয়ারের ইতি টানার পরদিনই গণভবনে প্রধানমন্ত্রীর অনুরোধে জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন তামিম। শাহাদাত নিশাতকে সাথে নিয়ে বিস্তারিত ঈশান হাসানের রিপোর্টে। হয়তো এবার মেসির মতো বিশ্বকাপে বড় অর্জনের হাতছানি তামিমের সামনে। So yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket. বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দেন এ বাঁহাতি। এরপর থেকে গুঞ্জন ওঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তামিমের সাক্ষাতের খবর। এবার সেই গুঞ্জনই সত্য হলো। শুক্রবার দুপুরের পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সাথে ঢাকায় পৌঁছেন তামিম ইকবাল। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজার সঙ্গে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গণভবনে যান তামিম। ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রীর অনুরোধে অভিমান ভাঙে দেশসেরা ওপেনার। গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান আবারও দেখা হবে 22 গজে, তবে থাকছেন না আফগান সিরিজে। আজকে দুপুরবেলা আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাসায় ইনভাইট করেছেন। ওনার সাথে আমি অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে খেলায় ফিরে আসতে। তো আমি আমার রিটায়ারমেন্টে এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি, বিকজ আমি সবাইকে না বলতে পারি, বাট দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে আমি না বলা আমার পক্ষে অসম্ভব। সাথে অবশ্যই পাপন ভাই, মাশরাফি ভাই ওয়াজ আ বিগ ফ্যাক্টর। মাশরাফি ভাই অবশ্যই আমাকে ডেকে নিয়েছেন, পাপন ভাই সাথে ছিলেন। তো আবার প্রধানমন্ত্রী আমাকে 1-1.5 মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন, যে আমার যা চিকিৎসা আছে বা অন্য কোনো মানে আমি যদি আরেকটু মেন্টালি ফ্রি হইতে পারি, যে আমি যা করার দরকার 1.5 মাস পর, তারপরে যা খেলাগুলো আছে ইনশাল্লাহ আমি। গণভবন থেকে তামিমের সঙ্গে বেরিয়ে বিসিবি সভাপতিও কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। আমার একটা সবসময় ধারণা, মানে আমার একটা ধারণা হয়েছিল ওর প্রেস কনফারেন্সটা দেখে, কারণ ওদের সাথে এত ক্লোজ যে ও হয়তো ইমোশনালি একটা সিদ্ধান্ত নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল যে ওর সাথে সামনাসামনি একবার যদি বসতে পারি তাহলে হয়তো বা এটার একটা সলিউশন পাবো। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সাথে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল যে সেই যে রিটায়ারমেন্টের চিঠিটা দিয়েছে সেটা সে উইথড্র করছে। সে রিটায়ারমেন্ট করে নাই, তবে সে আজকে একটা এসছে। তবে যেহেতু সে ফিজিক্যালি এবং মেন্টালি এখনো ফিট না,
সেই জন্য সে 1.5 মাস সময় নিয়েছে। এই 1.5 মাসে সে রিহ্যাব করে আশা করছি সে আবার খুব শীঘ্রই আমাদের ক্রিকেটে ফিরতে আসবে। এশিয়া কাপ থেকে অধিনায়ক হিসেবে আবারও মাঠ কাঁপাতে দেখা যাবে তামিমকে। এর আগে 1.5 মাসের ছুটিতে থাকবেন দেশসেরা এই ক্রিকেটার। ঈশান হাসান, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। তামিমের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণায় আনন্দিত ক্রিকেট ভক্তরা। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তারা। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। উনি যে আসলেই একজন ক্রিকেট প্রেমী তা বলা আসলে বাহুল্য। আমরা সচরাচর দেখেছি যে বাংলাদেশের অন্যতম যে প্লেয়ারগুলো রয়েছে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ সবাই কিন্তু তাদের যে নিজস্ব ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে বিদায় বার্তা দিয়ে দিয়েছে। সর্বশেষ আমাদের শেষ ভরসার কেন্দ্রস্থ হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বিষয়টা নিশ্চিত করে। খুব ভালো লাগছে ভাই, আসলে তামিম ভাইকে আবার আমরা নতুন ভাই মাঠে পাইছি, খুবই আনন্দ লাগছে ভাই। সামনে এশিয়া কাপ আছে, আর তামিম মতন এরকম বাংলাদেশের বেস্ট ওপেনার মনে হয় নাই আমার জানার মতে, কারণ 16 বছর এক্সপিরিয়েন্স। তামিম ভাই ভক্ত হিসেবে এবং বাংলাদেশ ক্রিকেটের ভক্ত হিসেবে এটা মানে আমি আনন্দে উচ্ছ্বাসিত। আমরা যারা ভক্ত বরং সবাই এখানে খুশি হয়েছেন। অর্থাৎ তামিম ভাইয়ের ফিরে আসা অনেকটা জরুরি এই কারণে যে সামনে আমাদের যে এশিয়া কাপ এবং ক্রিকেট বিশ্বকাপ, তো এই বিশ্বকাপ কেন্দ্র করে হলো তামিম ভাইকে ফিরে আসা উচিত। অর্থাৎ তামিম ভাই দীর্ঘ 16 বছর যাবৎ বাংলাদেশকে যে সার্ভিস দিয়ে আসছেন এবং বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ যে ক্যাপ্টেন্সি করে আসছেন, তো এটা আসলে আমরা সবাই চাইবো তামিম ভাই ফিরে আসুক।